নমস্কার, জয় নিতাই। ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আমেরিকা ইরান যুদ্ধ নিয়ে অথবা হরমুজ প্রণালীর বাস্তবতা নিয়ে যে তথ্যগুলি আমরা বিভিন্ন মাধ্যমে পাচ্ছি, সেই তথ্যগুলির আড়ালে আর কি সত্য লুকিয়ে রয়েছে যা আমরা জানতে পারছি হরমুজ প্রণালী নিয়ে, তাই কি আসলে ঘটছে, তাই নিয়ে আমাদের এই পর্ব। যারা এই বিষয়টি সম্পূর্ণ বুঝতে চান তারা অনুগ্রহ করে আমাদের আগের পর্বগুলি দেখে আসবেন, তাহলে বিশদভাবে বুঝতে পারবেন যে আমেরিকা ইরান যুদ্ধ বা বর্তমান পৃথিবী যারা শাসন করেন তাদের মূল বাস্তবতা কি, বা হরমুজ প্রণালীতেও কি ঘটছে। আমেরিকা ইরান যে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, সেই যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে এবং হরমুজ প্রণালী কি বন্ধ, অবরুদ্ধ নাকি মুক্ত, সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। বিভিন্ন মাধ্যম থেকে নানা রকমের তথ্য উঠে আসছে। হঠাৎ করে ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী, তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানালেন যে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে মুক্ত করে দেয়া হয়েছে। এমনকি ইরানের প্রতিনিধিরা জাতিসংঘে যে তথ্যগুলি প্রচার করলেন বা জাতিসংঘে যে বক্তব্য উপস্থাপন করলেন, তাতে করেও মনে হলো যে ইরান যে হরমুজ প্রণালীতে যে অবাধে জাহাজ চলাচল করার স্বাধীনতা, সেই কথাটিতে বিশ্বাস করে, যেই বিষয়টি জাতিসংঘ বা আইএমওর বিভিন্ন নিয়ম কানুন দ্বারা সারা পৃথিবীতে পালন করা হয়ে থাকে। অন্যদিকে আমেরিকা সেই হরমুজ প্রণালীতে প্রবেশের মুখে আরব সাগরে যে ব্লকেড বা অবরোধ বসিয়েছিল তাও সরায়নি। তাহলে বাস্তবে কি ঘটছে? যদিও কয়েকটি জাহাজ আগের থেকে অনেক বেশি বেরিয়ে আসছে, কিন্তু সাম্প্রতিককালের যে তথ্যগুলি আমরা বিভিন্ন মিডিয়া থেকে পেয়েছি, সেই তথ্যগুলি মোটেও আশাজনক বা আশাপ্রদ নয়। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, তার মধ্যে একটি এই যে যখন কোনো জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পাস করার চেষ্টা করছিল, তখন ইরানের যে সশস্ত্র বাহিনী সেখান থেকে গোলাবর্ষণ করা হয়। যদিও সেই জাহাজগুলি যাওয়ার অনুমতি তারা আগেই নিয়ে রেখেছিল, কিন্তু তারপরেও কেন হঠাৎ করে সেই ইরানের সশস্ত্র বাহিনী তাদের পরে গোলাবর্ষণ করে এবং গোলাবর্ষণ করার পর সেই জাহাজ আবার তারা পিছন ঘুরে সেই আগের দিকেই চলে যায়। অনুরূপভাবে ইরানে যে জাহাজগুলি যাচ্ছিল ইরানের বন্দরগুলিতে, আমেরিকার যে নৌবাহিনী সে আরব সাগরে যারা ব্লকেড বসিয়েছে, তারা অনেকগুলিকেই সেই আমেরিকার নৌবাহিনী তারা গোলাবর্ষণের মাধ্যমে তারা আটক করেছে। এই ঘটনাগুলি আমাদের মনে করিয়ে দেয় যে হরমুজ প্রণালী সম্পর্কে আমরা বিভিন্ন মিডিয়াতে যা জানতে পারছি, অর্থাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোক বা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোক, নানা সময়ে যে বিবৃতি দিচ্ছেন বা শান্তির কথা বলছেন, বাস্তবতা মোটেও তা নয়। বাস্তবতা হলো এই যে আমেরিকা এবং চীন যতক্ষণ পর্যন্ত তাদের স্বার্থ সিদ্ধি না হবে, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলতেই থাকবে। আর সেই বিষয়টির সবথেকে বড় প্রমাণ যে আমেরিকা এবং ইসরায়েল তাদের সর্বশক্তি দিয়ে ইরানকেও আক্রমণ করছে না, অপরদিকে ইরানও তাদের কি বাস্তবতা সেটি মানুষকে বুঝতে দিতে চাচ্ছে না। আমেরিকা ইরান এই যুদ্ধের ফলশ্রুতিতে সারা বিশ্বের যে ব্যাপক পরিবর্তন হবে তা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাত তেল উৎপাদনকারী দেশগুলির যে সংগঠন, যাকে সংক্ষেপে ওপেক বলা হয়, এবং এই ওপেকই সারা বিশ্বের তেলের দাম নির্ধারণ করা থেকে শুরু করে তেল কতটুকু উৎপাদন হবে তাও নির্ধারণ করে থাকে। সংযুক্ত আরব আমিরাত সেই ওপেক থেকে বেরিয়ে এসেছে, অর্থাৎ এখন সংযুক্ত আরব আমিরাত তারা নিজেরাই স্বাধীনভাবে নির্ধারণ করবে তাদের তেল কোন মুদ্রার বিনিময়ে তারা রপ্তানি করবে। সেই ব্যাপারটিও আরব আমিরাতের সম্পূর্ণ নিজস্ব ব্যাপারে পরিণত হবে। এখন থেকে ওপেক যে সংগঠনটি, তাদের উপরে নির্ভর করে আরব আমিরাত তাদের তেলের মূল্য বা তেলের বাজার দর আর নির্ধারণ করবে না। স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালীতে ইরান এবং আমেরিকার যে অবরোধ, সেই অবরোধের কারণেই মূলত আরব আমিরাত এই সিদ্ধান্ত নিল। এখন থেকে স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালীকে বাইপাস করেই সংযুক্ত আরব আমিরাত তাদের ফুজায়রা টার্মিনাল দিয়ে তাদের তেল এবং গ্যাস রপ্তানি করবেন। তারা তাদের পাইপলাইনের মাধ্যমে, অর্থাৎ হাফসান ফুজায়রা পাইপলাইনের মাধ্যমে তারা ফুজায়রা টার্মিনাল দিয়েই এখন থেকে তাদের তেল এবং গ্যাস রপ্তানি করবে সারা পৃথিবীকে। যাদের সাথে সংযুক্ত আরব আমিরাতের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক এবং যারা সংযুক্ত আরব আমিরাত থেকে তেল এবং গ্যাস আমদানি করে থাকেন,
তারা নিশ্চয়ই লাভবান হবেন। ভারতের সংযুক্ত আরব আমিরাতের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক এবং সেই সম্পর্ককে কাজে লাগিয়েই কয়েকদিন পর যখন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আবার বিদেশ সফরে যাবেন, তখন বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে যে উনি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও আবারও আরব আমিরাতে যাবেন। স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালীতে ইরান এবং আমেরিকার যে যৌথ অবরোধ চলছে এবং এতে করে আমেরিকা এবং চীনের কী স্বার্থ জড়িয়ে রয়েছে সে বিষয়টিও আমরা আপনাদের সামনে বারবার তুলে এনেছি। অন্যদিকে আমেরিকার যে তল্পিতল্পা বাহক অর্থাৎ যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং অসীম মুনির, তারা প্রায়শই আমেরিকা ভ্রমণ করে থাকেন এবং আমেরিকার কথা মতোই তারা ইরানের সাথে মধ্যস্থতা করার চেষ্টা করছিলেন। সেই পাকিস্তান এবার ইরান পাকিস্তানের বর্ডারের 6টি জায়গা খুলে দিল ইরান যাতে তাদের পণ্য আমদানি রপ্তানি করতে পারে সেজন্য। অর্থাৎ একদিকে আমেরিকা যেমন স্ট্রেট অফ হরমুজে ব্লকেট করছে, অন্যদিকে আমেরিকার সঙ্গী এবং আমেরিকার তল্পিতল্পা বাহক সেই পাকিস্তান ইরানের বর্ডারের 6টি পয়েন্ট খুলে দিল যাতে ইরান তাদের পণ্য আনা নেওয়া করতে পারে। অর্থাৎ আপনারা সহজেই বুঝতে পারছেন যে এই আমেরিকা ইরান যুদ্ধের মূল লক্ষ্য শুধু একে অন্যের ক্ষতি করা নয়, বরঞ্চ সামনের পৃথিবীতে বিরাট একটি বৈশ্বিক রাজনীতির পরিবর্তন আনাও তাদের বিশাল উদ্দেশ্য। এক্ষেত্রে বলা বাহুল্যই যে পাকিস্তানের সাথে ইরানের যে সীমান্ত তার মাঝখানে রয়েছে বেলুচিস্তান, অর্থাৎ বেলুচিস্তান দিয়েই এই ইরানের সমস্ত পণ্য আনা নেওয়া করবে এবং বেলুচরা অনেক বছর ধরেই তাদের স্বাধীনতার জন্য যে সংগ্রাম করছে পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানের উদ্দেশ্য এটিও যে সেটি যখন ইরানের স্বার্থে ব্যবহৃত হবে, অর্থাৎ বেলুচিস্তানের মাটি ব্যবহার করে ইরান যখন তাদের পণ্য আনা নেওয়া করবে, তখন ইরানও আর বেলুচিস্তানের স্বাধীনতার জন্য বেলুচিস্তানকে সাহায্য করবে না, বরঞ্চ ইরান এখন পাকিস্তানি স্বার্থেই কাজ করবে। এই ঘটনাটির সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি ঘটনা জড়িয়ে যাবে, যেই বিষয়টি হয়তো আমরা এখনো সাধারণ মানুষ বুঝতে পারছি না। ইতিমধ্যে আমরা যেটি বুঝতে পেরেছি সেটা হলো এনার্জি ক্রাইসিস, অর্থাৎ হরমুজ প্রণালীতে এই অদ্ভুত অবস্থা চলার কারণে বিভিন্ন দেশে, বিশেষ করে যে দেশগুলি যাদের অর্থনীতি ছোট, সেই বিভিন্ন দেশে ইতিমধ্যে তেল এবং গ্যাসের অর্থাৎ এনার্জির সংকট হয়েছে এবং তাদের অর্থনীতিতেও বিশাল প্রভাব পড়েছে। আমরা যারা এই বিষয়টিকে শুধু তেল এবং গ্যাসের কথাই ভাবছি বা অস্ত্রের কথাই ভাবছি, ব্যাপারটি শুধু সেখানেই আর সীমাবদ্ধ থাকবে না। এই যুদ্ধের পরিসমাপ্তি যাই হোক, সেটি 1 মাস পরেই হোক বা 1 বছর পরেই হোক, এই যুদ্ধের পরিসমাপ্তির পরপরই এই পৃথিবীতে একটি বিরাট পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এবং সেই পরিবর্তনটি যতটা না এনার্জি সেক্টর নিয়ে হবে, তার থেকে অনেক বেশি হবে আরেকটি সেক্টর নিয়ে, আর তা হলো খাদ্য। বিভিন্ন পশ্চিমা বিশ্বের প্রতিষ্ঠান যেগুলি নানা রকমের খাদ্যশস্য বিভিন্ন দেশে সরবরাহ করে থাকে বা তাদের বীজ বিক্রি করে থাকে, সেই বিভিন্ন বড় বড় ব্যবসায়িক যে প্রতিষ্ঠানগুলি রয়েছে পশ্চিমা বিশ্বে, তারা এই সারা পৃথিবীর খাদ্য ভাণ্ডার নিয়ন্ত্রণ করার জন্য এমন একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে যার সাথে এই আমেরিকা ইরান যুদ্ধ বা হরমুজ প্রণালীর ব্যাপারটিও জড়িত। এই এনার্জি ক্রাইসিসের ব্যাপারটির সাথে সাথে এই ফুড ক্রাইসিস বা খাদ্যের বিষয়টিও আস্তে আস্তে জড়িয়ে যাবে। তখন পৃথিবীর বিভিন্ন দেশ বাধ্য হবে সেই পশ্চিমা বিশ্বের বা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের প্রদত্ত খাদ্যের বীজ বা শস্য গ্রহণ করায়, আর তখন দেখা যাবে সেই ল্যাবরেটরিতে জেনেটিক্যালি যে মডিফাই করা যে খাদ্যশস্য বা বীজগুলো তা দিয়ে এই সারা পৃথিবীকে ছেয়ে ফেলা হবে, অর্থাৎ সাধারণ মানুষের খাদ্য ভাণ্ডারও তখন নিয়ন্ত্রণ করা হবে এবং বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দেশে যার অর্থনীতি খুব একটা শক্তিশালী নয়, তারা তাদের নিজেদের নাগরিকদের বাঁচাতে গিয়েই, তাদের পেটের ক্ষুধা মেটাতে গিয়েই এইসব বড় বড় পশ্চিমা বিশ্বের যে খাদ্যশস্যের প্রতিষ্ঠান তাদের হাতে তারা জিম্মি হয়ে যাবেন। এই কথাটি এখন ষড়যন্ত্র তত্ত্ব মনে হলেও অতীতের বিভিন্ন কিছু ঘটনার অ্যানালাইসিস করে আমাদের এই পর্যবেক্ষণেই আমরা আসতে পেরেছি। শুধু যে এনার্জি ক্রাইসিস তাই নয়, এই এনার্জি ক্রাইসিসের সাথে যেমন অস্ত্রের প্রতিযোগিতা সারা বিশ্বে বেড়ে যাবে, তেমনিভাবে এই খাদ্যের উপরেও বিশালভাবে নিয়ন্ত্রণ নিয়ে আসবে
এই পৃথিবীর বিরাট একটি ব্যবসায়ী গোষ্ঠী। সেজন্য আমাদের আরও সচেতন হতে হবে, সতর্ক হতে হবে এবং ব্যাপারটি বোঝার চেষ্টা করতে হবে। যদিও আদপে আমাদের তেমন কিছুই করার নেই, আমরা যতই আবেগের বশে কথা বলি না কেন, গা গরম করা কথা বলি না কেন, প্রকৃতপক্ষে এই বড় বড় শক্তির বিরুদ্ধে গিয়ে এই ছোট ছোট দেশগুলির তেমন কিছুই করার নেই। কারণ এই ছোট ছোট দেশগুলি নিজেদের বিপুল জনসংখ্যার দায়িত্ব নিতে গিয়েই তারা নিঃশেষ হয়ে যাচ্ছে। আর সেই কারণে আমাদের যতটা সম্ভব সতর্ক হতে হবে এবং নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে, যাতে ভবিষ্যতের পৃথিবীতে আমরা নিজেদের পাশাপাশি আমাদের ভবিষ্যতের প্রজন্মের জন্য একটি সুস্থ এবং সুন্দর পৃথিবী রেখে যেতে পারি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নমস্কার।